এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তুমি দেখে নিও আম্মু, আমি অনেক ভালো রেজাল্ট করব। এই রেজাল্টের মাধ্যমে আমি অনেকের অবজ্ঞার জবাব দিব। নিজের পায়ে দাঁড়িয়ে সবাইকে প্রমাণ করে দিব যে আমি মোটেও কারোর থেকে কম না। শান্তি বেগমও আশায় বুক বাঁধেন যে তার মেয়ে জীবনে ভালো কিছু করবে। এমন সময় হঠাৎ করে ছবি বেগম এসে নিঝুমকে বলে, নিঝুম, তুমি খেয়ে দিয়ে নিজের সব ব্যাগপত্র গুছিয়ে নাও, তোমার এখন যেতে হবে। শান্তি বেগম অবাক স্বরে বললেন, ব্যাগ গোছাবে কেন গো? কোথাও যাবে এই সময়? ছবি বেগম বলেন, আবরাজ নিঝুমকে লন্ডনে যেতে বলেছে। এখন থেকে 5 মাস ওদের সাথে একসাথেই থাকতে হবে। নিঝুম বলে, আমাকে কি আজই যেতে হবে? শান্তি বেগম বলে ওঠেন, কিন্তু আবরাজের তো নিঝুমকে নিতে আসার কথা ছিল, ও তো এখন আসলো না। আবরাজ ওর অফিসে কিছু জরুরি কাজের জন্য আটকা পড়েছে, এই জন্য ওর আসতে পারবে না। ও নিঝুমকে লন্ডনের এয়ারপোর্ট থেকে পিক করে বলেছে। শান্তি বেগম আশ্চর্য স্বরে বলেন, তাই বলে এত দূর পথ আমার মেয়ে একা যাবে? ওর তো বিদেশে যাওয়ার কোনো অভিজ্ঞতা পর্যন্ত নেই। আরে কোনো অসুবিধাই নেই, আমি আর আবরাজের বাবা মিলে ওকে একেবারে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসবো। তারপর না হয় একেবারে লন্ডনে গিয়ে ল্যান্ড করবে, ওখানে তো আবরাজ ওকে পিক করে নেবে। এত চিন্তার কিছু নেই। আর নিঝুম, তোমার পাসপোর্ট ভিসা সব কিছুর ব্যবস্থাও হয়ে গেছে, তাই তোমার কোনো চিন্তা করতে হবে না। নিঝুম তেমন কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখায় না। ছবি বেগম এগিয়ে এসে নিঝুমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আশা করি এই 5 মাসের সফরে তোমার জীবনে অনেক বড় পরিবর্তন আসবে, যা তোমার জীবনে ভালো কিছু নিয়ে আসবে। নিঝুম বলে, এই 5 মাস শুধু আমার কাছে একটা পরীক্ষা ক্ষেত্র, যেখানে আমার নিজের সততার পরিচয় দিতে হবে। নিঝুমকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বিমান উড্ডয়নের জন্য অপেক্ষা করতে লাগলেন ছবি বেগম ও আলমগীর খান। শান্তি বেগমের চোখে জল। আবির ও নিঝুম ও বাড়ি থেকে আসার সময় ভীষণ কষ্ট পেয়েছে। নিঝুমকে বর্তমানে জড়িয়ে ধরে আছেন শান্তি বেগম। তিনি নিঝুমকে বলেন, সাবধানে থাকিস মা, তোকে আগে কখনো নিজ থেকে এত দূরে পাঠাইনি, জানি না তুই ওখানে গিয়ে কিভাবে থাকবি। ছবি বেগম বলেন, তুমি চিন্তা করো না, আবরাজ ওকে ঠিকই দেখে রাখবে। এরই মধ্যে বিমান উড্ডয়নের সময় হয়ে যাওয়ার নিঝুমকে যেতে হয়। সকল চেকিং শেষে বিমানে সে উঠে বসে। অতঃপর যাত্রা শুরু করে 7 সমুদ্র 13 নদী পাড়ে বিলেতের উদ্দেশ্যে। এই যেন তার কাছে এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। যার ফলাফল কি হবে সেটাও নিঝুমের কাছে অজানা। নিঝুম সংকল্প নিয়ে ফেলেছে, এই যাত্রায় সে নিজের নির্লোভ হওয়ায় সত্যতার প্রমাণ দিয়েই আসবে। 12 ঘন্টা পর, দীর্ঘ যাত্রার পর অবশেষে নিঝুম লন্ডনের মাটিতে পা রাখল। প্লেন থেকে নেমেই সে চাতক পাখির মতো এদিক ওদিক তাকাতে লাগলো। তার 2 চোখ যেন আবরাজকেই খুঁজছিল। লন্ডন বিমানবন্দরে নানা দেশি বিদেশি অচেনা চেহারার ভিড়ে সে নিজেকে একদম অসহায় ভাবছিল। এমন সময় হঠাৎ 2জন বিদেশি তরুণ তরুণী তার দিকে এগিয়ে আসলো। নিঝুম তাদের দেখে কিছুটা চমকে গেল। বিদেশি তরুণী উৎসাহী কণ্ঠে বলল, আর ইউ নিঝুম? নিঝুম মাথা নাড়ল। এবার ছেলেটি হেসে বলল, হ্যাঁ, আরে এটাই তো নিঝুম, আমাদের আবরাজের বউ। এই মেয়েটার ছবি তো আবরাজ আমাদের দেখিয়েছিল। মেয়েটি হেসে বলে, আমার নাম এলা আর ও হলো ম্যাক্স। আমরা হলাম আবরাজের বন্ধু, আমরা তোমায় নিতে এসেছি। নিঝুম যেন ঠিক তাদের ভরসা করতে পারে না। এটা বুঝতে পেরে ম্যাক্স বলে, ওয়েট, আমি আবরাজকে কল দিচ্ছি। বলেই সে আর আবরাজকে কল দেয়। আবরাজকে কল রিসিভ করতেই সে বলে, তোমার বউ মনে হয় আমাদের ঠিক বিশ্বাস করতে পারছে না, তুমি কিছু বলো। আবরাজ গম্ভীর স্বরে বলে, আমার এত বাজে সময় নেই যে তোমায় নিতে যাব, এজন্য নিজের বন্ধুদের পাঠিয়েছি, ওদের সাথে চুপচাপ চলে আসো। নিঝুম ভীষণ অপমানিত বোধ করে। সে মুখের উপরেই বলে দেয়, আপনার দয়ায় আমি এখানে থাকতে আসিনি, আপনার দয়ায় আমি চলবো না, তাই আমার সাথে এমন ব্যবহার করার দুঃসাহস দেখাবেন না।
নিঝুমের এই উত্তর শুনে এলা ভীষণ খুশি হয়ে যায়। সে ভাবতেও পারেনি একটা বাঙালি মেয়ে এতটা দৃঢ় হতে পারে। এলা নিঝুমকে বাহবা দিয়ে বলে, এই না হলে আদর্শ নারী। নিঝুমের থেকে এহেন তেরা উত্তর পেয়ে আবরাজের মেজাজ খারাপ হয়ে গেল। সে নিজের মেজাজ হারিয়ে ফেলল এবং ফোনটা একটা আছাড় দিল, যার ফলে মেঝেতে পড়ে তার দামি ফোনটা ভেঙে গেল। এদিকে এলা তো নিঝুমের প্রশংসায় পঞ্চমুখ। সে নিঝুমের কাঁধে হাত রেখে বলে, তোমার সাহস দেখে আমি মুগ্ধ নিঝুম। আমি ভাবতেও পারিনি একজন নেটিভ বাঙালি মেয়ে এতটা সাহসী আর স্পষ্টভাষী হতে পারে। নিঝুম মৃদু হেসে বলে, শুধু আপনারা পশ্চিমা নারীরাই সাহসিকতা আর বীরত্বের পরিচয় দিতে পারেন এমনটা ভাববেন না। আমরা বাঙালি নারীরাও কোনো অংশে পিছিয়ে নেই। যুগের পরিবর্তনের সাথে সাথে আমরাও নিজেদের হয়ে প্রতিবাদ করতে শিখে গেছি। দেয়ালে পিঠ থেকে গেলে একটা পিঁপড়াও ঘুরে দাঁড়াতে সময় নেয় না। ম্যাক্স কিছুটা ভীত স্বরে বলে, কিন্তু আমার ভয় হচ্ছে যে আবরাজ না জানে কেমন রিয়াক্ট করে। ওর অ্যাপার্টমেন্টে যাওয়ার পর না আবার কোনো ঝামেলা হয়। এলা বলে ওঠে, কোনো ঝামেলা হবে না, আমি আছি না নিঝুমের পাশে। তাছাড়া আমাদের নিঝুমও কম যায় না। এলার কথায় নিঝুম হেসে ওঠে। অতঃপর তারা সবাই মিলে রওনা দেয় ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর দিকে, যা ঐতিহাসিকভাবে বাঙালি এবং বিশেষ করে সিলেটি বাঙালিদের বসবাসের জন্য পরিচিত। এটি লন্ডনের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থিত এবং এখানে ঐতিহাসিক ও আধুনিক স্থাপত্যের সমন্বয় দেখা যায়। এটি টেমস নদীর উত্তরে অবস্থিত। এর পাশেই রয়েছে ক্যানারি ওয়ার্ফের মতো আন্তর্জাতিক বাণিজ্যিক এলাকা। ম্যাক্স এবং একটা অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি থামালো। অতঃপর এলা ও নিঝুম গাড়ি থেকে নামলো। এলা নিঝুমকে বলে উঠল, এই বিশাল বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই আবরাজের অ্যাপার্টমেন্ট, ওইখানেই থাকে। নিঝুম জিজ্ঞেস করে, কিন্তু আমি যে শুনেছিলাম উনি ওনার মামা মামির সাথে থাকেন। এলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আবরাজের মামি কয়েক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তারপর আবরাজের মামা লন্ডন থেকে নিউ ইয়র্কে চলে যান। এখন বেশিরভাগ সময় তিনি ওখানেই থাকেন এবং ওখান থেকে ব্যবসা পরিচালনা করেন। আবরাজেরও আর ওই বাড়িতে মন টেকেনি, তাই এখানে চলে এসেছে। নিঝুম বলে। ও আচ্ছা। ম্যাক্স বলে, এখনো মনে হয় আবরাজ ফেরেনি, তোমরা ভেতরে চলো। এলা নিঝুমকে বলে, এসো আমার সাথে। নিঝুম এলার সাথে হাঁটতে শুরু করে। এলা নিঝুমকে এখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে বলছিল। সে বলল, এখন আবহাওয়া বেশ শীতল হচ্ছে, যে কোনো সময় স্নোফল হওয়ার সম্ভাবনা আছে, তাই তুমি সবসময় শীতবস্ত্র পরে থাকবে আর প্রয়োজন ছাড়া বাইরে বের হবার চেষ্টা করবে না। নিঝুম মাথা নাড়িয়ে সমর্থন জানায় তার কথায়। এর মধ্যেই হঠাৎ ম্যাক্স বলে ওঠে, দরজা তো তালা মারা, আমরা ভিতরে কিভাবে ঢুকবো? এলা ম্যাক্সকে বলে, কেন, তুমি আবরাজের কাছ থেকে চাবি নাওনি? ম্যাক্স মাথা চুলকে বলে, আমার তো সেটা মনেই ছিল না। এলা রাগান্বিত হয়ে বলে, গবেট একটা, এখন কি হবে? নিঝুম বলে, উনি কখন ফিরতে পারে? এলা জিজ্ঞেস করে, উনি বলতে কার কথা বলছো? আপনাদের বন্ধু না? ও, আবরাজের কথা বলছো? ও আসার তো কোনো ঠিক ঠিকানা নেই। চলো একটা কাজ করি, তোমাকে লন্ডন শহরের কিছু বিশেষ জায়গা ঘুরিয়ে আনি। নিঝুম নম্র স্বরে বলে, মানে আসলে উনি না জার্নি করে ভীষণ ক্লান্ত, তাই আর ঘুরতে ইচ্ছা করছে না। আমার একটু বিশ্রামের প্রয়োজন। এলা জিভ কেটে বলে, হ্যাঁ তাই তো, এই দেখো আমার মাথাতেই ছিল না। আচ্ছা তুমি দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। ম্যাক্স বলে ওঠে। আমি বরং আবরাজকে একটা ফোন করে দেখি ও কি বলে। এটা বলেই ম্যাক্স আবরাজকে ফোন লাগায়। কিছু সময় রিং হবার পর আবরাজ ফোনটা রিসিভ করে। ম্যাক্স আবরাজকে বলে, কি রে, কোথায় তুমি? রাস্তায় আছি। কেন? আমরা তো তোমার বউকে নিয়ে অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছি। আমার তো তোমার থেকে চাবি নেওয়ার কথা মনেও ছিল না, এখন কি করব? আবরাজ রেগে বলে, একদম ওই মেয়েটাকে আমার বউ বলবে না। আর একটা কাজ করো, তুমি আর এলার নিঝুমকে ওখানে রেখে বরং চলে যাও। আমি প্রায় কাছাকাছি চলে এসেছি। ঠিক আছে। বলেই ম্যাক্স ফোন রেখে দিয়ে এলাকে বলল,
আবরাজ তোমাকে আর আমাকে নিঝুমকে এখানে রেখে চলে যেতে বললো। চলো আমরা যাই। এলা বলে, মানেটা কি? নিঝুমকে একাই ভাবে রেখে আমরা চলে যাব? আরে বুঝতে পারছো না কেন? ওরা হাজব্যান্ড ওয়াইফ, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। আবরাজ মুখে যাই বলুক না কেন, নিঝুম তো ওর বউ। আমরা কেন শুধু শুধু কাবামে হাড্ডি হব? ম্যাক্সের এই কথাটা খুব একটা হজম হয় না এলার, কারণ সে আবরাজকে যতটুকু চেনে সে যে নিঝুমের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এমন বলছে না সেটা সে নিশ্চিত। এলার মাথায় ঘুরতে লাগলো তাহলে আবরাজের উদ্দেশ্য কি। এদিকে এলাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ম্যাক্স বলে ওঠে, কিরে দাঁড়িয়ে আছো কেন? চলো আমরা যাই। এলা বলে, এভাবে নিঝুমকে একা রেখে যেতে আমার মন চাইছেন না। ম্যাক্স বলে ওঠে, তুমিও না শুধু শুধু চিন্তা করছো। আবরাজ তো বললোই ও প্রায় কাছাকাছি চলে এসেছে, আমাদের শুধু শুধু চিন্তা করতে হবে না। চলো তো এখন। আজ মার্বেল সিরিজের নতুন মুভি রিলিজ হওয়ার কথা। আমি তোমার আর আমার জন্য টিকিটও কেটে রেখেছি। মুভি শুরু হওয়ার টাইম হয়ে এসেছে, জলদি চলো, আমরা মুভিটা দেখতে চাই। এলার মন সায় দিচ্ছিল না, তাই সে বলে, আবরাজ না আসা পর্যন্ত আমি যাব না। কিন্তু ম্যাক্স জোরাজোরি করতে থাকে। এই অবস্থা দেখে নিঝুম বলে, আপনারা যান না, আমি সবকিছু সামলে নিতে পারবো। এলা বলে, যা বলছো ভেবে বলছো তো? আবরাজ কিন্তু তোমার উপর রেগে থাকতে পারে, যদি রাগের মাথায়। নিঝুম বলে ওঠে, আমি ওনার রাগকে বিন্দু মাত্র পরোয়া করি না। আপনারা যান, আমি এদিকটা সামলাতে পারবো। এদিকে নিঝুমের সায় শুনে ম্যাক্স আরও বেশি জোরাজোরি করতে থাকে। শেষ পর্যন্ত এলা রাজি হয়ে যায় ম্যাক্সের সাথে মুভি দেখতে যেতে। তবে যাওয়ার আগে নিঝুমকে বলে যায়, সাবধানে থেকো, আর কোনো সমস্যা হলে আমাকে জানিও। এই বলে সে নিজের ফোনটা নিঝুমের হাতে দিয়ে বলে, এখানে ম্যাক্সের নাম্বার পাবে, তোমার কাছে মনে হয় এখনও এই দেশের সিম নেই, তাই আমার ফোনটাই দিলাম, যদি কোনো দরকার হয় ম্যাক্সের নাম্বারে কল করো। বলেই এলা ম্যাক্সের সাথে চলে যায়। নিঝুম তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তারা দুজন চলে যাবার প্রায় 20 মিনিট পরে নিঝুম গাড়ির শব্দ শুনতে পায়। এর কিছু সময় পর হন্তদন্ত হয়ে নিঝুমের সামনে চলে আসে আবরাজ। তার চোখে যেন আগুন জ্বলছে। আবরাজ বলে, ওঠে, তোমাকে জাস্ট আমার সহ্য হচ্ছে না। বলেই সে নিঝুমকে একটা ধাক্কা দিয়ে বলে, খুব তো বড় মুখে বলেছিলে আমার দয়ায় এখানে থাকতে আসনি, তাহলে আমার অ্যাপার্টমেন্টে কি করছো? দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। নিঝুমের আত্মসম্মানে আঘাত লাগে এই ব্যাপারটা। সে উঠে দাঁড়িয়ে বলে, আমি যা বলেছিলাম তাই করে ছাড়বো। আপনার দয়ায় আমি থাকবো না। বলেই সে ধূপধাপ পা ফেলে বাইরে এসে দাঁড়িয়ে রইল। এলার দেওয়া ফোনটাও তার থেকে পড়ে গেছিল ধাক্কা খেয়ে, যেটা সে খেয়াল করলো না। নিঝুম বাইরে এসে একটা গাছের তলায় দাঁড়িয়ে রাগে কাঁপতে থাকলো। আবরাজের করা অপমানের কথা মনে করে তার চোখে জল চলে এলো, তবুও সে কাঁদলো না। বলিষ্ঠ হয়ে চোখের জল মুছতে লাগলো। এদিকে আকাশ হঠাৎ করে তুষারে ছেয়ে গেল। কিছু সময়ের মধ্যেই ভীষণ তুষারপাত ঝড় শুরু হলো। নিঝুমের পরনে হালকা পোশাক থাকার দরুন সে কাঁপতে লাগলো। তার উপর তার লন্ডনের এত শীত সহ্যেরও ক্ষমতা নেই, কিন্তু তবুও সে আবরাজের অ্যাপার্টমেন্টে না ঢুকে ওভাবেই দাঁড়িয়ে রইল। নিঝুম এত তীব্র শীত এবং তুষারপাত আগে কখনো দেখেনি। তার শরীরে এটা একদম সহ্য করতে পারল না। নিঝুম একদম গলা কাটা মুরগির মতো কাঁপছিল। ধীরে ধীরে তার শরীর ঠান্ডা বরফের মতো জমে যাচ্ছিল। সে যেন আর দাঁড়িয়েই থাকতে পারছিল না। তবুও নিজের আত্মসম্মানকে গুরুত্ব দিয়ে সে আবরাজের সাহায্য চাইল না। তখনই মনে পড়ে গেল এলার দেওয়া ফোনের কথা। নিঝুম সেটা খুঁজে পেল না। সামান্য 2 পা আগাতেই ঢলে পড়ে গেল। এদিকে আবরাজ ক্রোধে অন্ধ হলেও হঠাৎ করে তার মনে নিঝুমের জন্য চিন্তা হতে থাকে। এতক্ষণ সে নিজের ঘরে লাইট নিভিয়ে দরজা বন্ধ করে বসেছিল, কিন্তু ঘরের লাইট জ্বালিয়ে জানালার দিকে তাকাতেই থাই গ্লাসে তার চোখে স্পষ্ট ভেসে ওঠে বাইরের দুর্যোগপূর্ণ আবহাওয়া। এই তীব্র তুষারপাত দেখে তার মনে ভয় ঢুকে যায়। আবরাজ বলে ওঠে, ওই মেয়েটাকে তো আমি বাইরে বের করে দিলাম, ও ঠিক আছে তো? এই ভেবে আবরাজ আর দাঁড়িয়ে থাকতে পারল না। দ্রুত পায়ে বাইরের দিকে রওনা দিল। এলা ও ম্যাক্স গাড়ি চালিয়ে ফিরছিল। এলা বলে, আমার খুব চিন্তা হচ্ছে রে, নিঝুমকে এতবার ফোন করলাম কিন্তু ও রিসিভ করছে না। নিশ্চয়ই বড় কোনো ঝামেলা হয়েছে। ম্যাক্স বিরক্ত সুরে বলে, তুমি অহেতুক এত চিন্তা করছো, মুভিটাও ঠিক মতো দেখতে দিলে না, টেনে টেনে নিয়ে এলে আমায়।
আর এখন তুষারপাতের মধ্যে গাড়ি চালাতে যদি কোনো অঘটন ঘটে? এলা বলে, কিছু হবে না, এই তো সামনে আবরাজের অ্যাপার্টমেন্ট। বলেই এলা কিছু একটা দেখে গাড়ি থামায়। ম্যাক্স জিজ্ঞেস করে, কি হলো, গাড়ি থামালে কেন? এলা দ্রুত গাড়ি থেকে নেমে রাস্তায় পড়ে থাকা নিঝুমের দেহ দেখে তার নাম ধরে চিৎকার করে ওঠে। অতঃপর নিঝুমের মাথার কাছে বসে পড়ে বলে, এই নিঝুম, কি হয়েছে তোমার? চোখ খোলো। ম্যাক্স হতভম্ব হয়ে তাকিয়েছিল। এলা ম্যাক্সকে বলে, এভাবে বোকার মতো দাঁড়িয়ে কি দেখছো? ওকে জলদি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। আমি বলছিলাম না আবরাজের উপর ভরসা নেই? দেখেছো কি করেছে? ওর মনে কি দয়া মায়া বলতে কিছু নেই? মেয়েটার উপর এত বড় অবিচার করলো, ছি। এরই মধ্যে আবরাজও বাইরে বেরিয়ে আসে। এসে নিঝুমকে এভাবে পড়ে থাকতে দেখে হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বলে, কি হয়েছে ওর? এলা শক্ত কণ্ঠে বলে, নির্দয় বাস্টার্ড কোথাকার, কি করেছো তুমি এটা? আজ তোমার জন্য মেয়েটার এই অবস্থা। আবরাজের মাথা গরম হয়ে যায়। সে বলে, একদম গালি দিবে না, না হলে আমি ভুলে যাব যে। ম্যাক্স তাদের মাঝে বলে ওঠে, এভাবে নিজেদের মধ্যে ঝগড়া করে লাভ নেই। আমাদের এখন নিঝুমকে সামলাতে হবে। ওর তো এত শীত সহ্য করার ক্ষমতা নেই, তাই হয়তো অজ্ঞান হয়ে গেছে। আবরাজ বলে। ওকে আমার অ্যাপার্টমেন্টে নিয়ে আসো তোমরা। এলা সাথে সাথে গর্জে উঠে বলে, একদম না, আমরা ওকে হসপিটালে নিয়ে যাব। তোমার উপর আমার ভরসা নেই। ম্যাক্স বলে। এলা, এখন আমাদের ঠান্ডা মাথায় সবটা ভাবতে হবে। তুষারপাত যেভাবে বাড়ছে তাতে এতক্ষণ রাস্তায় বরফ জমে গেছে, আর এখন হসপিটালে যাওয়ার পরিস্থিতি নেই। তাছাড়া আবহাওয়া দেখে মনে হচ্ছে না পরিস্থিতি খুব জলদিই ঠিক হবে। এখন তাই নিজেদের মধ্যে ঝামেলা না করে নিঝুমকে আবরাজের অ্যাপার্টমেন্টে নিয়ে চলো, না হলে ওর বড় কোনো ক্ষতি হয়ে যাবে। এলাও বুঝতে পারে ম্যাক্সের কথায় যুক্তি আছে, তাই সে আর বেশি বাড়াবাড়ি না করে নিঝুমকে ম্যাক্সের অ্যাপার্টমেন্টে নিয়ে যেতে সম্মতি দেয়। নিঝুমকে একটি উষ্ণ কক্ষে রুম হিটারের মধ্যে রাখা হয়েছে। এলা ক্রমশ নিঝুমের হাতে পায়ে মালিশ করে যাচ্ছে তার দেহ উষ্ণ করার জন্য। নিঝুমের পরিস্থিতি উন্নতির দিকে। হঠাৎ করে আবরাজ এসে এলাকে জিজ্ঞেস করে, ওর পরিস্থিতি এখন কেমন? এলা রেগে গেল। সেটা জেনে তুমি কি করবে? তুমি তো মেয়েটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো, এখন এসেছো নাটক করতে। ওকে এই পরিস্থিতির মধ্যে বের করে দেওয়ার সময় একবারও এসব মনে হয়নি? আবরাজ বলে, আমি ওকে বের করে দেইনি, ও নিজেই রাগ দেখিয়ে বের হয়ে গেছে। তার থেকে বড় কথা, আমি জানতামও না হঠাৎ করে এভাবে স্নোফল শুরু হবে। বের না করে দিলেও নিশ্চয়ই এমন পরিস্থিতি তৈরি করেছো যাতে নিঝুম বের হতে বাধ্য হয়। আবরাজ আর কিছুই বলে না। এরই মধ্যে নিঝুম আলতো করে চোখ খুলে তাকায়। নিঝুম চোখ খুলতেই এলা বলে উঠল, এই তো নিঝুম চোখ খুলেছে। নিঝুম ধীরে ধীরে উঠে বসে বলে, আমি কোথায়? এলা বলে, তুমি চিন্তা করো না, তুমি এখন একদম সেফ আছো। তুমি এখন আবরাজের অ্যাপার্টমেন্টে। আর একটা কথা বলো, তুমি কি পাগল নাকি? বাইরে এত তুষারপাতের মাঝে কেন দাঁড়িয়েছিলে? যদি আমরা ঠিক সময় না আসতাম তাহলে কি হতো বলো তো? নিঝুম বলে উঠে, আমাকে এখানে থেকে নিয়ে চলুন। এই লোকটার অ্যাপার্টমেন্টে আমি আর এক মুহূর্ত থাকবো না। আবরাজের মাথা আবার খারাপ হয়ে যায়। সে এগিয়ে এসে নিঝুমকে বলে, কি বললে আরেকবার বলো। নিঝুম বলে, কেন শুনতে পাননি? আপনি কি ভাবেন নিজেকে? আমাকে সবসময় যা ইচ্ছা তাই বলে অপমান করবেন, আর আমি আপনার সব অপমান মুখ বুঝে মেনে নিব? কেন? কি দোষ ছিল আমার? নিজের দোষ কি তুমি সেটা জানো না? নিঝুম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জানি। আমি খুব ভীতু ছিলাম। নিজের বাবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারিনি, আর এটাই ছিল আমার দোষ। আমি যদি সেই সময় প্রতিবাদটা করতে পারতাম তাহলে আজ আমার এই দিনটা দেখতে হতো না। কিন্তু আপনি একটা কথা সত্য করে বলুন তো, আমার বাবা আপনার সাথে যে অন্যায় করেছে তার কোনো দায় কি আমার আছে? যদি আপনি এখানে একজন ভিকটিম হন তাহলে আমিও একজন ভিকটিম। বরঞ্চ আমাকে এবং আমার মাকে আপনার থেকেও আরো অনেক গুণ বেশি সাফার করতে হয়েছে। আপনার সাথে না হয় প্রতারণা হয়েছে, কিন্তু এর কোনো দীর্ঘমেয়াদী প্রভাব কি আপনার উপর পড়েছে? আর এদিকে আমাকে আর আমার মাকে দেখুন, আমরা আজ সহায় সম্বলহীন হয়ে আশ্রিতা হয়ে আছি। তাহলে আপনি বলুন, এখানে আসল ভিকটিম কে?
আবরার নিঝুমের এই তীক্ষ্ণ প্রশ্নের কোনো জবাব দিতে পারে না। এলা নিঝুমের কাঁধে হাত রাখে। নিঝুম বলে, আমি আপনার এখানে আসতে চাইনি। আপনি তথাকথিত চ্যালেঞ্জের কথা বলেই আমাকে এখানে নিয়ে এসেছেন। তবে আমি এখনো বলছি, এসব চ্যালেঞ্জের কোনো দরকার নেই। আপনার যদি মনে হয় এই সম্পর্কটা আপনার কাছে শুধুই একটা প্রতারণা, তাহলে আপনাকে এই প্রতারণাটা মেনে নিতেই হবে না। আমি আবার সিলেটে ফিরে যাব। আপনি না হয় 5 মাস পর আমায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিন। এলা বলল, আমিও তোমার সাথে একমত নিঝুম। আবরাজ, তুমি নিঝুমের কথাটাকে গুরুত্ব দিয়ে দেখো, ও কিন্তু ঠিকই বলেছে। তোমার যদি ওর সাথে এই সম্পর্কটা নিয়ে সমস্যা হয় তাহলে ওকে ডিভোর্স দিয়ে দাও, কিন্তু ওকে এভাবে অপমান করার তো কোনো মানে হয় না, কারণ ও নিজেও এই পরিস্থিতির মধ্যে ভুক্তভোগী। আবরাজ বলে, ডিভোর্স তো ওকে আমি দেবই, তবে আমি যেই চ্যালেঞ্জ নিয়েছি সেটাতেও হারবো না। এই 5 মাস ওর সাথে আমি থাকবই, আর এই চ্যালেঞ্জ পুরো করবই। নিঝুম বলে, কিন্তু আমি রাজি না। আমি এখনই সিলেটে ফিরবো। শুধু এই রুমের বাইরে এক পা রাখো, তারপর আমি তোমায় বোঝাচ্ছি। আবরাজের থেকে হুমকি পেয়ে মোটেই দমে যায় না নিঝুম, বরং সেও নিজের বলিষ্ঠতা বজায় রেখে বলল, আমি আপনার হাতের পুতুল নই, ভাববেন না। আমি আপনার কথা মতো চলবো। আমার যা ভালো মনে হবে আমি তাই করব। আবরাজ এবার ভীষণ ক্রোধে নিঝুমের পাসপোর্ট ভিসাগুলো নিজের পকেট থেকে বের করে বলে, এখান থেকে ফিরে যাওয়ার কোনো উপায় তোমার হাতে নেই। আমি যতদিন চাইবো ততদিন তোমায় এখানেই থাকতে হবে। এলা আবরাজের তীব্র বিরোধিতা করে বলে, এটা তুমি একদম ঠিক করছো না, তুমি রীতিমতো নিঝুমের উপর জুলুম করছো। আবরাজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, যদি তোমাদের তাই মনে হয় তাহলে তাই, কিন্তু আমার যা বলার আমি বলে দিয়েছি। বলেই আবরাজ রুম থেকে বেরিয়ে যায়। এলা নিঝুমের দিকে তাকায়। নিঝুমের চোখে অসহায়ত্ব বলতে কিছু নেই, বরং সে আরো বলিষ্ঠ কণ্ঠে বলে, বেশ, আমিও দেখব উনি এভাবে আর কতদিন আমায় আটকে রাখতে পারেন। উনি যদি বুনো ওল হন তাহলে আমিও বাঘাতে তুল। নিজের স্বার্থে এতটুকু ছাড়ও আমি দিব না। উনি বারবার আমায় লোভী, প্রতারক সহ আরও নানান তিক্ত ভাষায় আক্রমণ করেছেন। এবার আমি এটাই প্রমাণ করে দিব যে আমি কোনো লোভী বা প্রতারক নই। তা নিঝুমের কাঁধে হাত রেখে বলে, দ্যাটস দ্য স্পিরিট। আমি চাই তুমি জয়ী হও। আবরাজ রাতের দিকে অফিস থেকে জরুরি কাজে করে অ্যাপার্টমেন্টে ফেরে। তার আজ ভীষণ ক্ষুধা পাচ্ছিল, তাই তো ফিরেই মেয়েদের উদ্দেশ্যে বলে ওঠে, মিস জেরিন, আমার ডিনারটা দিয়ে যান। বলেই আবরাজ ডাইনিং টেবিলে বসে তার ফাইল থেকে কিছু জরুরি ডকুমেন্টস বের করে দেখতে থাকে। এমন সময় কেউ তার সামনে বিভিন্ন রকম খাবার পরিবেশন করে। আবরাজ ভাবে এটা হয়তো তার বাড়ির মেড মিস জেরিন, তাই সে জিজ্ঞেস করে। ডিনারে কি করেছেন মিস জেরিন? বিপরীত দিক থেকে উত্তর আসে, শুটকি ভর্তা এবং আলুর তরকারি। গলার স্বরটা শুনে চমকে উঠে আবরাজ। ডকুমেন্টস দেখে চোখ সরিয়ে হতবাক নয়নে নিঝুমকে দেখে বলে, তুমি? নিঝুম হালকা হেসে বলে, হ্যাঁ, আমি। রাতের ডিনারটা আমি করেছি। খেয়ে বলুন কেমন হয়েছে। আবরাজ ভীষণ রাগান্বিত হয়ে বলে, তুমি কেন রান্না করেছো? মিস জেরিন কোথায়? উনি কি আসেননি? নিঝুম বলে, মিস জেরিন এসেছিল, কিন্তু আমি দায়িত্ব নিয়ে তাকে চলে যেতে বলেছি। আসলে কি বলুন তো, চ্যালেঞ্জ অনুযায়ী তো 5 মাস আমাদের সংসার করতেই হবে। আর আমাদের বাঙালি নিয়ম অনুসারে সংসারে স্বামীরা তাদের স্ত্রীর হাতে বানানো খাবারই খায়। সেই জন্যই তো আমি নিজের হাতে আপনার জন্য খাবার বানিয়েছি। খেয়ে দেখুন কেমন লাগে। হাউ ডেয়ার ইউ! তোমাকে এত বড় ওডাসিটি কে দিয়েছে যে তুমি আমার জন্য রান্না করো, তাও এসব টিপিক্যাল বেঙ্গলি ডিশ? আপনি যেই অধিকারে আমার পাসপোর্ট ভিসা সব নিয়ে রেখে আমায় জোর করে এখানে আটকে রেখেছেন, আমিও ঠিক সেই অধিকারেই আপনার জন্য এসব রান্না করেছি। আমার সাথে ডাবল গেম খেলতে চাইছো? আমি তোমায় ওয়ার্ন করছি, এর ফল কিন্তু ভালো হবে না। ইভেন কেয়ার। আপনি যদি আমার সাথে জুলুম করতে পারেন তাহলে আমিও পারি। আবরাজ রেগে বলে, তাই বলে তুমি আমায় শুটকি না কি যেন, ছি কি বাজে স্মেল আসছে, আমায় এখন এটা খেতে হবে? নিঝুম বলে, খেয়ে দেখুন না, আমাদের সিলেটি স্পেশাল রান্না। একবার খেলে আঙুল চাটতে থাকবেন। ইউ না, আমি প্রয়োজনে খাবার অর্ডার করে খাবো, তবু এসব শুটকি, ছি, এসব আমি
খাবো না। নিঝুমও এবার হুঙ্কার দিয়ে বলে, খবরদার ভুলেও খাবার অর্ডার করবেন না, না হলে না হলে কি করবে তুমি? সেটা দেখতেই পাবেন। প্রয়োজনে আপনাকে নারী পাচার কেসে ফাঁসিয়ে দিব। এখানকার আইন তো শুনেছি অনেক কড়া। আমি যদি এখানকার পুলিশকে গিয়ে বলি আপনি আমায় এখানে এনে আটকে রেখেছেন, আমার পাসপোর্ট ভিসা সব কেড়ে নিয়ে রেখেছেন, এর ফল কি হবে ভাবতে পারছেন? তুমি কি আমায় হুমকি দিচ্ছ? সোজা আঙুলে ঘি না উঠলে তো আঙুল বাঁকাতেই হবে। তাছাড়া আপনি আমার সাথে 5 মাস সংসার করার চ্যালেঞ্জ নিয়েছিলেন। এখন সেই চ্যালেঞ্জে জিততে চাইলে আপনাকে তো এটা খেতেই হবে। আবরাজ দাঁতে দাঁত চেপে বলে, বেশ, যদি তাই হয় তাহলে প্রয়োজনে আমি এই বাজে খাবারটাও খেয়ে নেব। বলেই আবরাজ বসে পড়ে খাবার খেতে, চামচ দিয়ে ভাত তুলে খেতে থাকে। কারণ তার এসব খাবার খাওয়ার খুব একটা অভ্যেস নেই, কিন্তু একটু খেতেই আবরাজের ভালো লেগে যায়। যেই শুটকি দেখে সে নাক ছিটকালো এবং দুর্গন্ধযুক্ত ভেবেছিল সেই শুটকি তার ভালো লেগে যায়। আর নিঝুমের কথা তো সত্য প্রমাণিত হয়, সে খাবার একদম আয়েশ করে খেতে থাকে। এসব দেখে নিঝুম মুচকি হেসে বলে, কি মিলল তো আমার কথা? এখন তো ঠিকই চেটে চেটে খাচ্ছেন। আবরাজ খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে বলে, এটাকে নিজের বিজয় ভেবে ভুল করো না। আমি কখনো তোমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেব না। 5 মাস পর তোমার হাতে ডিভোর্স পেপারস তুলে দেব। নিঝুমও বলিষ্ঠ স্বরে বলে, এটাকে আমি নিজের বিজয় ভাবছিও না। আর আমি নিজেও সেই দিনটার অপেক্ষায় আছি যেদিন আপনি আমায় ডিভোর্স দেবেন। তবে তার আগে আপনাকে অবশ্যই এটা স্বীকার করতে হবে যে আমি কোনো লোভী বা প্রতারক নই, এবং এজন্য আমার সাথে করা সকল খারাপ ব্যবহারের জন্য আপনাকে ক্ষমাও চাইতে হবে। এটাই আমার চ্যালেঞ্জ। বলেই নিঝুম খাবারের প্লেট তুলে নিয়ে চলে যায়। আবরাজ নিঝুমের যাওয়ার পানে তাকিয়ে থাকে। রাত তখন গভীর, কিন্তু নিঝুমের চোখে ঘুম নেই। সে জানালার পাশে দাঁড়িয়ে থাই গ্লাসের বাইরের প্রকৃতিটা দেখছিল। বাইরে তুমুল হারে তুষারপাত হচ্ছে, পুরো রাস্তাঘাট তুষারে ছেয়ে গেছে। রাত 10টার দিকে সে নিউজে দেখেছে আগামী কয়েকদিন নাকি একটানা ভীষণ ভারী তুষারপাত চলবে। এর জন্য আবরাজও ভীষণ চিন্তিত হয়ে রয়েছে, কারণ এমতো অবস্থায় তাকে বাসা থেকেই অফিসের সব কার্য পরিচালনা করতে হবে। নিঝুম তুষারপাত দেখে বলছিল, এই তুষারপাতের মতো আমার জীবনেও যেন এক ভারী দুর্যোগ চলছে। জীবনের কোনো গতি আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি কি কখনো নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবো না? কখনো কি নিজ পায়ে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে দিতে পারবো না আমার যোগ্যতা কতটুকু? ছোটবেলা থেকে মেয়ে বলে বাবার কম গঞ্জনা তো সহ্য করিনি। এমনকি মেয়ের সন্তানের জন্ম দেওয়ার ছোট থেকেই নিজের মাকেও কম অপমানিত হতে দেখিনি। তখনই তো আমি ঠিক করে নিয়েছিলাম একদিনে সব কিছুর উচিত জবাব দিব। আমার এই কথা যে আমায় রাখতেই হবে, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন মায়ের কাছে তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দুজন পুরুষ হলো তার বাবা, এবারের স্বামী। কিন্তু আমি যে এই দুই জায়গাতেই নিপীড়িত। কিন্তু আর নয়, এবার আমি সবাইকে দেখিয়ে দিব একজন নারীর শক্তি কতটা। দেখিয়ে দিব যে মেয়ে হয়ে জন্ম নেওয়া কোনো দুর্বলতা নয়, আর না তো মেয়ে বলেই কাউকে অপমানিত করা যায়। অন্যদিকে ঘরে একা শুয়ে থাকা আবরাজ কিছুতেই ঘুমাতে পারছিল না। নিঝুম নামের মেয়েটা হয়ে উঠেছে তার চিন্তার প্রধান কারণ। আবরাজ কিছুতেই মেয়েটাকে বাগে আনতে পারছে না। নিঝুমকে তার এইখানে আনার উদ্দেশ্য তো ছিল তাকে নিজের আসল স্থানটা দেখিয়ে দেবার, কিন্তু উল্টো নিঝুমই তাকে নাস্তানাবুদ করছে। আবরাজ নিজেই বলে ওঠে, না, ওই মেয়েটাকে নিয়ে আমি আর ভাববো না। ও আমার জীবনে এত গুরুত্বপূর্ণ কেউই নয়। এই 5 মাসে ওকে ওর মতো থাকতে দেবে। 5 মাস হয়ে যাবার পর ওর মুখে ডিভোর্স পেপার ছুঁড়ে দিয়ে তারপর এই মিথ্যা সম্পর্কের ইতি টানবো। এর থেকে বেশি কিছু আর নয়। নিজেকে এমনটা বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা করলেও আবরাজের মনের দোলাচল দূর হয় না। কোনো এক বিশেষ কারণ নিঝুমের ভাবনা তার মাথায় জেঁকে বসে। সে চাইলেও এই ভাবনা থেকে মুখ ফেরাতে পারে না। নিঝুম সকাল সকাল উঠেই আবরাজের অ্যাপার্টমেন্টের কিচেনে গিয়ে নিজের জন্য এবং আবরাজের জন্য কফি বানালো। অতঃপর সে কফি নিয়ে ড্রয়িং রুমে এলো। আবরাজ তার অফিসের কারোর সাথে ফোনে অনেক রাগারাগি করছিল, বলছিল, শুধুমাত্র এই খারাপ ওয়েদারের কারণে আমাদের এত এত ডিল
ক্যান্সেল করতে হলো, এতটা লসের মুখে পড়তে হলো। আমার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে এই তুষারপাতের মধ্যে আমায় ঘরে বন্দি হয়ে থাকতে হচ্ছে। 24/7 এমন একজনকে সহ্য করতে হচ্ছে যাকে কথা বলতে বলতেই থেমে গেল আবরাজ। নিঝুম এগিয়ে এসে মুচকি হেসে বলল, কি হলো, থামলেন যে? বলুন, আমি শুনছি। তুমি কখন এলে? এই তো এক্ষুনি। তা আপনার যদি আমার সাথে এক ছাদের তলায় থাকতে কষ্ট হয়, তো আমার পাসপোর্ট, ভিসা সব হাতে তুলে দিন, আমি চলে যাই এখান থেকে। তাহলে আমিও বাঁচি আর আপনিও বাঁচেন। নিঝুমের এহেন কথায় আবরাজ বলে উঠে, এ কথা মাথাতেও এনো না। 5 মাসের আগে তুমি এই লন্ডন শহর থেকে যেতে পারবে না। আবরাজের কথায় নিঝুম কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে চুপচাপ আবরাজের ডেস্কের সামনে কফি রেখে চলে যায়। আবরাজ নিঝুমের চলে যাওয়ার দিকে তাকিয়ে কফির মগ তুলে নেয়, অতঃপর কফির মগে চুমুক দেয়। কফিটা বেশ ভালোই লাগে তার। আবরাজ না চাইতেই নিঝুমের প্রশংসা করে বলে, মেয়েটার রান্না যেমন ভালো করে, কফিটাও ঠিক তেমনই ভালো বানায়। মিস জেরিনের থেকে ওর রান্না অনেক ভালোই লাগছে। তবে এটা ওকে বুঝতে দিলে চলবে না, না হলে আবার মাথায় উঠে নাচবে। নিঝুম নিজের জন্য বরাদ্দ কক্ষটিতে আসে। বাইরে এখনও তুষারপাত চলছে। নিঝুম এখন একটা দীর্ঘশ্বাস ফেলে। এমন সময় তার মনে পড়ে যায় নিজের মায়ের কথা। ও দেশ থেকে এসেছে, এ থেকে মায়ের সাথে একটিবারও কথা বলা হয়নি। নিঝুম এদেশে এসে এখনও এখানকার সিম কিনে উঠতে পারেনি এই আবহাওয়ার জন্য, যার কারণে সে চাইলেও ও দেশে কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। আবরাজের কাছেও সে এই বিষয়ে সাহায্য চাইছে না, পাচ্ছে না আবার সে কোন খোঁটা দেয়, তাই মনের দুঃখে চুপচাপ আছে। নিঝুম কিছুক্ষণ এভাবে একা দাঁড়িয়ে থেকে বোরিং বোধ করে, তাই সে আবার ড্রয়িং রুমে চলে আসে টিভি দেখার জন্য। ড্রয়িং রুমে এসে দেখে আবরাজ যেন ফোনে কার সাথে কথা বলছে। নিঝুমকে দেখেই সে ফোনটা নিঝুমের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই নাও, কে? মিসেস ছবি বেগম তোমার সাথে কথা বলতে চাইছেন। নিঝুম ফোনটা হাতে নেয়। নিঝুম ফোনটা হাতে নিয়ে হ্যালো বলতেই ছবি বেগম নিঝুমকে বলে, কি ব্যাপার, ওই দেশে গিয়ে তো ভুলেই গেলে। একটু জানালেও না কেমন আছো, ঠিক মতো পৌঁছে গেছো কি না। এদিকে তো তোমার মা চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। নিঝুম লজ্জিত বোধ করে বলে, আসলে থাক, আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা। আবরাজ আমায় বলেছে সবটা। শোনো, তোমায় একটু পরামর্শ দিই, এই 5 মাস একটু ওখানে মানিয়ে রাখার চলার চেষ্টা করো। আমাদের অবর্তমানে কিন্তু ওখানে আবরাজই তোমার অভিভাবক, তাই ওর কথা মেনে চলার চেষ্টা করো। বেশি রাগারাগি করো না, আর হ্যাঁ, নিজের খেয়াল রাখো। জি। আচ্ছা, এই নাও, তোমার মায়ের সাথে কথা বলো। উনি তো তোমার সাথে কথা বলার জন্য একদম উতলা হয়ে গিয়ে উঠেছে। বলেই ফোনটা শান্তি বেগমের হাতে তুলে দেন ছবি বেগম। শান্তি বেগম ফোনটা হাতে নেন। নিঝুম বলে, আম্মু। নিঝুম, তুই ঠিক আছিস তো? কোনো আক্কেল নেই তোর? গিয়ে একটিবার ফোনও করলি না। আমি এদিকে কতটা চিন্তা করছি। মায়ের চিন্তাটা তুই বুঝবি না, আগে নিজে মা হ, তারপরে বুঝবি। নিজের মায়ের মুখে এহেন কথা শুনে নিঝুম হঠাৎ করে আবরাজের দিকে তাকায়। আবরাজ ভ্রু কুচকে তার পানি তাকিয়ে আছে। নিঝুম আলতো স্বরে মাকে বলে, আসলে সুযোগ হয়ে ওঠেনি। ঠিক আছে, বুঝলাম। তা তুই কেমন আছিস? ওখানে সবকিছু ঠিক আছে তো? আবরাজ তোর সাথে আবার কোনো খারাপ ব্যবহার করেনি তো? তুমি আমার জন্য এত চিন্তা করো না আম্মু, আমি একদম ঠিক আছি। মায়ের মন কি আর মানে রে। শোন, তোর যদি কোনো অসুবিধা হয় তো আমাকে জানাবি। আমি এখান থেকে যতটা পারি তোকে সাহায্য করার চেষ্টা করব। আর আবরাজ যদি তোর সাথে বেশি খারাপ ব্যবহার করে তাহলে তুই তোর চাচিকে জানাবি। শোন, আমি অন্য মায়েদের মতো না যে তোকে মানিয়ে নিতে বলবো। নিজে তো আমি সারা জীবন তোর বাবার সাথে মানিয়েই চললাম, তার ফলাফল কি হলো? তাই তোকেও এসব মানিয়ে চলতে হবে না। তুই নিজের পায়ে দাঁড়ানোর কথাটা ভাব, যাতে করে আমার মতো তোকে আর কখনো মুখোপাক্ষী হয়ে থাকতে না হয়। আমি যেমন আজ একজন দুর্বল নারী হিসেবে পরিচিত হয়েছি, তোকে যেন তেমন হতে না হয়। ঠিক আছে আম্মু।
এভাবে তাদের কথাবার্তা চলতে থাকে। কথা বলা শেষ করে সে ফোনটা আবরাজকে দেয়, অতঃপর চলে যায় কিচেনে লাঞ্চ বানানোর জন্য। আবরাজ অফিসের কিছু জরুরি কাজ করছিল বাসায় বসে কম্পিউটারে। মূলত খারাপ আবহাওয়ার জন্য তাকে ওয়ার্ক ফর হোম করতে হচ্ছিল। হঠাৎ করেই নিঝুম এসে তাকে বলে, দুপুরের খাবার বানানো শেষ, আপনি খেতে আসুন। তুমি খেয়ে নাও, আমার একটু লেট হবে। আচ্ছা। নিঝুম নিজের খাবার খেয়ে নেয় এবং আবরাজের জন্য খাবার তুলে রাখে। আবরাজ নিজের কাজ শেষ করে ডাইনিং টেবিলে এসে দেখে নিঝুম আজকেও শুটকির ডিশ রান্না করেছে। সে শিরা শুটকি রান্না করেছে। আবরাজের মাথা হঠাৎ করে গরম হয়ে গেল। সে নিঝুমকে ডাকলো। নিঝুম সবেমাত্র শুয়েছিল ঘুমানোর জন্য। আবরাজের ডাক শুনে সে ছুটে আসে। আবরাজকে নিঝুমকে দেখে রেগে বলে, এটা কি রান্না করেছো? আর কি কিছু পাওনি? নিঝুম বলে, এখানে আসার সময় চাচি আমায় শুটকি দিয়েছিল। আপনাদের এখানে যে কী সব সবজি, এগুলোর তো রান্না আমি পারি না, তাই আমি যা পারি তাই রান্না করেছি। আপনার যদি না পোষায় তাহলে নিজে রান্না করে খান। প্রয়োজনে তাই খাবো, কিন্তু এসব শুটকি খাবো না। বলেই সে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখা সব খাবার আছাড় দিয়ে ফেলে দিল। নিঝুম অনেক যত্ন করে বানিয়েছিল, তাই তার ভীষণ রাগ হলো। সে বলল, খাবারগুলো এভাবে ফেলেন কেন? আপনি সোনার চামচ নিয়ে বড় হয়েছেন, তাই খাবারের মূল্য বোঝেন না। কত মানুষ খেতে পারে না জানেন? তোমার জ্ঞান শুনতে চাই না, যদি আর একটা কথা বলো তো। কি করবেন করুন। আবরাজের মাথা গরম হয়ে যায়। সে রেগে নিঝুমকে থাপ্পড় মারতে চায়, কিন্তু নিঝুম আবরাজের হাত ধরে গর্জে উঠে বলে, খবরদার এই দুঃসাহস দেখাবেন না। আমাকে কোনো অবলা নারী ভাববেন না। যদি দ্বিতীয়বার এই ভুল করেন তাহলে আপনার হাত আর হাতের জায়গায় থাকবে না, হাতটা ভেঙে ঘুরিয়ে দিব। নিঝুমের থেকে এহেন হুমকি পেয়ে আবরাজের মাথা আরও বেশি গরম হয়ে যায়। তবে সে নিজেকে সামলে নেয়। নিঝুমের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে নিজের রুমে গিয়ে বসে থাকে আর রাগে ফুঁসতে থাকে। নিঝুমও নিজের মতো করে নিজের রুমে চলে এসে শুয়ে পড়ে। এদিকে আবরাজ রাগ করে খাবার ফেলে দিলেও ভারী বিপদে ফেলে, কারণ তার ক্ষুধা পাচ্ছিল। তবুও সে নিজের ইগোকেই প্রাধান্য দিল। না খেয়েই শুয়ে শুয়ে কম্পিউটারে নিজের কাজ করতে লাগলো। এভাবেই সময় এগিয়ে যেতে লাগলো। দুপুর গড়িয়ে বিকেল এবং বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। সকাল থেকে আবরাজ কিছু খায়নি, যার দরুন এখন ক্ষুধা মাথা চাড়া দিয়ে উঠছে। আবরাজ আর কাজেও মন বসাতে পারছিল না, তাই এবার সে ভাবলো নিজেই রান্না করে খাবে। কিন্তু সেখানেও যে বিপত্তি, আবরাজ তো একদমই রান্না করতে পারে না। এরই মধ্যেই নিঝুম হঠাৎ করে আবরাজের রুমের বাইরে এসে তার দরজায় নক করে। আবরাজ কোনো কথা বলে না। নিঝুম নিজ থেকেই বলে, আপনি তো মনে হয় সকাল থেকে কিছু খাননি, খাবেন কিছু? খেলে গরম করে দিই। আবরাজ জেদ দেখিয়ে বলে, তোমার হাতের পানিও আমি স্পর্শ করব না। আবরাজের এহেন কথায় নিঝুমের ভীষণ রাগ হলেও সে নিজের রাগটা নিয়ন্ত্রণ করে বলে, দেখুন, মাথা গরম না করে খেতে আসুন। আমার ওপর রাগ আছে ভালো কথা, আমি নিজেও আপনার ওপর রেগে আছি, কিন্তু খাবারের ওপর রাগ দেখিয়ে তো লাভ নেই, তাই না? এতে করে তো উল্টো আপনি আরো কষ্ট পাচ্ছেন। আমার কষ্ট নিয়ে তোমায় কিছু ভাবতে হবে না, আমার ব্যাপারটা আমি সামলে নিতে পারবো। ইউ জাস্ট গেট লস্ট ফ্রম হিয়ার। নিঝুমের আর সহ্য হলো না, তাই সে প্রস্থান করলো। এদিকে আবরাজের ক্ষুধার জ্বালা বাড়তে লাগলো, তাই সে আর উপায় না পেয়ে রান্নাঘরে গেল যাতে কিছু রান্না করে খাওয়া যায়। কিন্তু সেখানে গিয়ে সে বুঝলই কিভাবে কি রান্না করবে। ইউটিউব দেখেও রান্না করার চেষ্টা করলো, কিন্তু পারল না। শেষ পর্যন্ত আবরাজ বিরক্ত হয়ে বলল, ধুর, খাবোই না এখানে, প্রয়োজনে বাইরে রেস্টুরেন্টে গিয়ে খাবো। বলেই আবরাজ বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। কিন্তু আবহাওয়া তখনও বেশ খারাপ। তুষারপাত কিছুটা কমলেও রাস্তায় বরফ জমে আছে। রাস্তাঘাট একেবারে জনশূন্য। এমতো অবস্থায় কোনো রেস্টুরেন্টে খোলা থাকার সম্ভাবনা কম। যদি খোলা থাকেও সেটাও অনেক দূরবর্তী স্থানে অবস্থিত হবে। কিন্তু আবরাজের কাছে এছাড়া আর কোনো উপায় নেই, তাই সে বাইরে যাওয়ার জন্য গ্যারেজের দিকে গেল নিজের গাড়ি বের করার উদ্দেশ্যে। এমন সময় সে নিঝুমের মুখোমুখি হলো। নিঝুম একদম আবরাজের সামনে দাঁড়ানো। আবরাজ রেগে বলল, সামনে থেকে সরো। আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, জাহান্নামে যাচ্ছি, যাবে তুমি? নিঝুম বলে,
ঠিকভাবে কথা বলুন। আর এখন আপনি কোথায় যাচ্ছেন? বাইরের আবহাওয়া তো এখনো ঠিক হয়নি। এই অবস্থায় বাইরে যাওয়া ঠিক হবে না। তোমার পরামর্শ কেউ শুনতে চাইনি। আমি আপনার ভালোর জন্যই। আবরাজ নিঝুমকে পাত্তা না দিয়েই নিজের মতো গ্যারেজ গিয়ে গাড়ি বের করে। নিঝুম বাইরে এসে আবরাজকে গাড়ির বের করতে দেখে বলে, দেখুন, আপনি কিন্তু এটা ঠিক করছেন না। আমার ওপর রাগ করে শুধু শুধু নিজের বিপদ ডেকে আনছেন। দেখছেন না এখনো তুষারপাত হচ্ছে? এই অবস্থায় আপনি কিভাবে গাড়ি চালাবেন? নিঝুমের এসব কোনো কথাই কর্ণপাত করে না আবরাজ। সে নিজের মতো গাড়ি চালাতে শুরু করে। নিঝুম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এই লোকটাও না আমার কথাকে গুরুত্বই দিল না। এখন যদি কোনো বিপদ হয় তাহলে কি হবে? নিঝুম চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারছিল না এই পরিস্থিতিতে তার কি করা উচিত। মন ক্রমশ কুডাকছে। এদিকে আবরাজ কোনো রকমে ড্রাইভ করতে থাকে। এই তুষারময় রাস্তায় গাড়িও ভালোভাবে চালানো যাচ্ছে না, ক্রমশ স্লিপ করছে। তবুও আবরাজ অনেক কষ্টে ড্রাইভ করতে থাকে। এভাবে ঘন্টাখানেক ড্রাইভ করার পরও আবরাজ যখন কোনো রেস্টুরেন্ট খোলা খুঁজে পায় না, তখন সে বুঝতে পারে এভাবে খুঁজে আর লাভ নেই। কারণ এরকম আবহাওয়ার কারণে কোনো দোকানই খোলা নেই। ম্যাক্স এবং এলাও কিছু জরুরি কাজে নিজেদের লন্ডনের বাইরে গেছে, তাই তাদের কাছেও সাহায্য পাওয়ার উপায় নেই আবরাজের। তাই আর কোনো উপায় না পেয়ে আবরাজ গাড়ি ঘুরিয়ে নেয়। পুনরায় ফিরতি পথে আসতে আসতে বলে, সব দোষ ওই মেয়েটার। পাকনামি করে মিস জেরিনকে ছুটিতে পাঠিয়েছে, আর নিজে প্রতিদিন কী সব কুখাদ্য রান্না করে। পরবর্তীতে আবরাজ প্রথম দিনের সুস্বাদু খাবারের কথা মনে করে বলে, যদিও বা রান্নাটা খারাপ করে না, কিন্তু না যাই হোক না কেন ওকে এটা বুঝতে দিলে চলবে না। ওকে আমায় দমিয়ে রাখতেই হবে। খুব দেমাগ হয়েছে না ওর, এই দেমাগ বাড়তে দিলে চলবে না। ওর দেমাগ কিভাবে কমাতে হয় সেটা আমার জানা আছে। আজ শুধু একবার আমায় ফিরতে দাও, তারপর ওকে দেখাচ্ছি মজা। বলেই আবরাজ রেগে আরও জোরে ড্রাইভ করতে থাকে। কিন্তু হঠাৎ করে সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কারণ হঠাৎ করে তুষারপাতে বৃদ্ধির জন্য গাড়ির সামনের গ্লাস একদম ঢাকা পড়ে যায়। তাই আবরাজ সামনের কিছুই দেখতে পারছিল না। উপরন্তু জোরে ড্রাইভ করার জন্য আবরাজ সহজে গাড়িটাকে কন্ট্রোলেও আনতে পারে না, যার দরুন সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটা সজোরে গিয়ে বড় একটা গাছের সাথে ধাক্কা খায়। আবরাজের মাথায় ভীষণ আঘাত লাগে এই দুর্ঘটনার ফলে এবং সে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। নিঝুম উদ্বিগ্ন হয়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। সময় তখন রাত 8টা ছুঁই ছুঁই। আবরাজ প্রায় সন্ধ্যা 6টার দিকে বেরিয়েছে। এতক্ষণে তো ফিরে আসার কথা, কিন্তু এখনও ফিরছে না। নিঝুমের মনে যেসব নেতিবাচক ধারণা ঘুরছিল সেসব জন্য আবার মাথা চাড়া দিয়ে উঠল। নিঝুমের মনে ভয় জেগে বসলো আবরাজের আবার কোনো বিপদ হলো নাকি এই নিয়ে। নিঝুম আর এভাবে বেশিক্ষণ স্থির হয়ে বসে থাকতে পারছিল না। তাই সে আবরাজের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে রাস্তার দিকে তাকিয়ে দেখে আবরাজ ফিরছে কিনা। কিন্তু যখন দেখে যে আবরাজ ফেরেনি, তখন তার বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। নিঝুমের ভীষণ খারাপ লাগতে থাকে। ভেতর ভেতর অপরাধ বোধে ভুগতে থাকে সে। নিঝুম বলে, সকালে আমার ওনার সাথে এমন করাটা বোধহয় বাড়াবাড়ি ছিল। আর আমার উচিত ছিল ওনাকে যেভাবেই হোক এই পরিস্থিতিতে বাইরে যাওয়া থেকে আটকানো। না যে এই রাত বিরতে বেরিয়ে উনি কোন বিপদে পড়লেন। আমি তো এখানে কাউকে চিনিও না যে কারোর কাছে সাহায্য চাইবো। এখন আমার কি করা উচিত? নিঝুম ক্রমশ পাথর বনে যাচ্ছিল ভয়ে। এভাবে চিন্তায় চিন্তায় সারা রাত পেরিয়ে যায়। সারাটা রাত নিঝুমের নির্ঘুম কাটে। ভোরের দিকে আবহাওয়া অনেকটা ভালো হয়ে গেছিল। তুষারপাত বন্ধ হয়ে গেছে এবং রাস্তায় তুষার অপসারণের কাজ চলছে। এইরকম পরিস্থিতিতে নিঝুমে ভোরে উঠে ফজরের নামাজ আদায় করে নেয়। আল্লাহর কাছে আবরাজের জন্য দোয়া করে যেন তার কোনো বিপদ না হয়। ঠিক ভোর 6টার দিকে আবরাজের বাড়ির ল্যান্ডলাইনে কারো একটা কল আসে। নিঝুম কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে বলে উঠে, কে? আপনি কি মিস্টার আবরাজ খানের পরিবারে কেউ? জি, আমি ওনার ওয়াইফ। গতকাল রাত থেকে ওনার কোনো খোঁজ পাচ্ছি না। আমি এখানে একেবারেই নতুন, তার উপর খারাপ আবহাওয়ার জন্য খোঁজও নিতে পারিনি। উনি কোথায় আছেন এখন? সরি, একটা খারাপ সংবাদ আছে। আপনার হাজবেন্ড ভীষণ ইনজোর্ড। গতকাল রাতে একটি দুর্ঘটনায় উনি মারাত্মক আহত হয়ে লন্ডন সিটি হসপিটালে অ্যাডমিট আছেন।
আপনি ইমিডিয়েটলি এখানে আসার চেষ্টা করুন। নিঝুম আবরাজের দুর্ঘটনার খবর শুনে আর ঠিক থাকতে পারে না, সাথে সাথেই সে ভীষণ অস্থির হয়ে ওঠে। কোনো উপায়ন্তর না পেয়ে সে দ্রুত দৌড়ে অ্যাপার্টমেন্টের বাইরে চলে আসে। আসার সময় অবশ্য নিজের সাথে করে কিছু টাকাও নিয়ে এসেছে, যা আবরাজের মানিব্যাগে ছিল, কারণ বাইরে চলার জন্য তো টাকার দরকার, আর নিঝুমের কাছে এই দেশের মুদ্রা অর্থাৎ পাউন্ড ছিল না, তাই তাকে বাধ্য হয়েই টাকাটা নিতে হয়। বাইরে এসে নিঝুম একটা ট্যাক্সি দাঁড় করায়। আজ আবহাওয়া ভালো হয়ে যাওয়ায় আবারও রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে, সেজন্য ট্যাক্সি পেতে তাকে কোনো বেগ পেতে হয় না। অতঃপর নিঝুম সে ট্যাক্সি চালককে হাসপাতালের ঠিকানাটা বলে দেয়। অতঃপর তিনি রওনা দেন। হাসপাতালে পৌঁছে নিঝুম দৌড়াতে দৌড়াতে লিফটে যায়। যিনি কল করেছিলেন তিনি বলেছিলেন আবরাজকে 3 তলায় অ্যাডমিট করা হয়েছে, তাই নিঝুম লিফটে উঠে 3 তলার জন্য বোতাম চাপ দেয়। এরপর 3 তলায় পৌঁছে গিয়ে রিসেপশনিস্টের কাছে গিয়ে বলে, মিস্টার আবরাজ খান কোথায় অ্যাডমিট আছেন? আপনি কি ওনার বাড়ির লোক? হুম। কেবিন নাম্বার 703-এ চলে যান, ওনার চিকিৎসকের সাথে কথা বলে নেবেন। আপনাকে কিছু জরুরি কথা বলার আছে। নিঝুমের বুকটা ধক করে ওঠে। সে বলে, কিছু কি হয়েছে? যান, গেলেই জানতে পারবেন। নিঝুম অস্থির চিত্তে কেবিন নাম্বার 703-এর দিকে যায়। ভেতরে ঢুকতে দেখতে পায় আবরাজের মাথায় ব্যান্ডেজ করা এবং সে হাসপাতালের বেডে শুয়ে আছে। নিঝুম দেখতে পায় আবরাজের জ্ঞান ফিরেছে, সে চোখ খুলেই আছে। নিঝুম আবরাজকে উদ্দেশ্য করে বলে, আপনি ঠিক আছেন তো? আবরাজ নিঝুমের দিকে অবাক চোখে তাকায়, অতঃপর বলে, কে আপনি? আবরাজের কথায় নিঝুম অবাক হয়ে যায়। সে বলে, আমাকে চিনতে পারছেন না? আমি নিঝুম। নিঝুম? কই, এই নামে কাউকে চিনি বলে তো মনে পড়ছে না। আচ্ছা, আমার নাম কি? আবরাজের কথা শুনে নিঝুম চরম বিস্মিত হয়, হতবাক স্বরে বলে, কি সব বলছেন আপনি? এমন সময় নিঝুমের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার এসে বলেন, আপনি কি ওনার বাড়ির লোক? হুম। আপনাকে কিছু জরুরি কথা জানানো আছে। আসলে এই দুর্ঘটনার ফলে উনি মাথায় মারাত্মক আঘাত পেয়েছিলেন, যার কারণে ওনার একটা সার্জারি করতে হয়েছে আমাদের। সেই সার্জারির সারভাইভেল রেট অনেক কম ছিল, কিন্তু থ্যাঙ্কস গড যে উনি ভালো আছেন। তবে এই সার্জারির ফলে ওনার মেমোরি লস হয়ে গেছে, এখন আর ওনার কোনো স্মৃতি মনে নেই। নিঝুম হতবাক স্বরে বলে, কি? ওনার আগের কিছু মনে নেই? না, নেই। ওনার কি স্মৃতি ফিরবে না ডক্টর? হয়তো ফিরবে, তবে সময় লাগবে। নিঝুম দীর্ঘশ্বাস ফেলে। ডাক্তার আরও বলেন, এখন ওনার খেয়াল রাখা প্রয়োজন। আপনি যেহেতু ওনার পরিবারের লোক, তাই আপনার ওনার বেশি খেয়াল রাখতে হবে। এক মুহূর্তের জন্য ওনাকে চোখের আড়াল হতে দেওয়া যাবে না, আর ওনার মাথায় যেন চাপ না পড়ে সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন? হুম। গুড। এরই মধ্যে আবরাজ হঠাৎ করেই বলে, ওঠে, আমি এখানে কি করছি? আমি এখানে থাকবো না, আমায় এখানে থেকে যেতে দিন। নিঝুম আবরাজকে বলে ওঠে, আপনি সুস্থ হয়ে উঠুন, তারপর আমি আপনাকে আপনার বাড়িতে নিয়ে যাব। আবরাজ অবাক স্বরে বলে, আমার বাড়ি আছে? হ্যাঁ, আপনার খুব সুন্দর একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, গেলেই দেখতে পাবেন। আপনিও কি আমার সাথে থাকেন? নিঝুম মাথা নাড়ায়। আবরাজ জিজ্ঞেস করে, আপনি আমার কি হন? নিঝুমের মুখ হঠাৎ করে শুকিয়ে যায়। আবরাজ তো এই সম্পর্কটাকে স্বীকৃতিই দেয়নি জ্ঞানবশত, তাহলে কি তার এটা বলা ঠিক হবে? আবরাজ উত্তরের আশায় নিঝুমের দিকে তাকিয়েই ছিল। নিঝুম মলিন হেসে বলল, আমি আপনার স্ত্রী। আমার স্ত্রী? আবরাজের কিছু মনে পড়ছিল না, তাই সে নিজের মাথায় হাত রাখে। ডাক্তার বলে ওঠে, আপনার নিজের মাথায় কোনো চাপ নেওয়ার দরকার নেই, আস্তে আস্তে সব মনে পড়ে যাবে। মিসেস খান, আপনি নিজের হাজবেন্ডকে সামলান। আচ্ছা। বলেই নিঝুম আবরাজের দিকে তাকায়, বলে, মনোবল হারাবেন না, আমি আছি আপনার পাশে। আপনার পাশে থেকে আপনার স্মৃতিশক্তি ফেরাতে আমি আপনাকে সাহায্য করব। আবরাজ নিঝুমের দিকে অনেক আশা নিয়ে তাকায়, যেন নিঝুমই এখন তার একমাত্র ভরসা। সেদিনটা আবরাজকে হাসপাতালেই কাটাতে হয়। ইতিমধ্যে ম্যাক্স এবং এলাও আবরাজের অসুস্থতার খবর পেয়ে নিজেদের কাজ মাঝপথে ফেলে ছুটে আসে আবরাজকে দেখার জন্য সেদিন দুপুরেই। তাদের দেখেই নিঝুম দীর্ঘশ্বাস ফেলে। এলা নিঝুমের দিকে এগিয়ে এসে বলে,
আবরাজ কেমন আছে এখন? শুনলাম ওর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। কিভাবে হলো এসব? নিঝুম সব ঘটনা খুলে বলে এবং শেষে বলে, উনি এখন নিজের সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছেন, কিছু মনে করতে পারছেন না। ম্যাক্স করুণ সুরে বলে। তাহলে কি ও এখন আমাদেরকেও চিনতে পারবে না? নিঝুম না বোধক মাথা নাড়ায়। ম্যাক্সের মন খারাপ হয়ে যায়। এলা ম্যাক্সকে ভরসা দিয়ে বলে, চিন্তা করো না, ওর যে বড় কোনো ক্ষতি হয়নি, এটাই অনেক। আশা করছি শীঘ্রই ও সুস্থ হয়ে যাবে। ম্যাক্সও এলিনা আবরাজের সাথে দেখা করতে আসে। ম্যাক্স এসেই আবরাজকে বলে। কেমন আছো তুমি? আবরাজ অবাক হয়ে বলে, কে আপনি? আমি ম্যাক্স, আর ও হলো এলিনা। আমরা তোমার বন্ধু। আবরাজ নিজের মাথা চেপে ধরে বলে। আমার কিচ্ছু মনে পড়ছে না। নিঝুম বলে, ঠিক আছে, তুমি নিজের মাথায় জোর দিও না, ধীরে ধীরে সব মনে পড়ে যাবে। আবরাজ নিঝুমকে বলে, আমার না খুব ভয় লাগছে এমন অপরিচিত মানুষদের মধ্যে। আপনার কি কাউকে বিশ্বাস হচ্ছে না? আবরাজ নিঝুমের দিকে আবেগঘন চোখে তাকিয়ে বলে, আমার শুধু আপনাকে বিশ্বাস করতে ইচ্ছা করছে, অন্য আর কাউকে নয়। আবরাজের কথায় নিঝুমের মনে অন্যরকম অনুভূতি খেলা করতে থাকে। সে কি বলবে কিছু বুঝতে পারে না। এরই মধ্যে ডাক্তার এসে বলে ওঠে, আপনারা কেবিনটা ফাঁকা করুন প্লিজ, এভাবে এত লোক থাকা ভালো না। উনি যে কন্ডিশনে আছেন তাতে করে এত লোক সমাগমন আর মানসিক অবস্থার অবনতি ঘটাতে পারে। এলা বলে ওঠে। ঠিক আছে, আমরা যাচ্ছি। বলেই এলা ও ম্যাক্স কেবিন থেকে বের হয়। নিঝুমও বের হতে যাবে এমন সময় হঠাৎ করে আবরাজ বলে ওঠে, আপনি প্লিজ যাবেন না নিঝুম। আপনি গেলে আমার একদম ভালো লাগবে না। আপনি আমার পাশেই থাকুন প্লিজ। আবরাজের থেকে এমন কথা শুনে নিঝুম পুরাই অবাক হয়ে যায়। যে আবরাজ জ্ঞান তো কখনোই তার সাথে ভালো ব্যবহার করেনি, আজ সে স্মৃতি হারানোর পর এতটাই বদলে গেল যে নিঝুমের সাথে এত ভালো ব্যবহার করছে, নিঝুমের উপর এতটা নির্ভরশীল হয়ে পড়ছে। নিঝুম বুঝতে পারে না তার কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত। তবুও আবরাজের অনুরোধ সে ফেলতে পারে না। আবরাজকে ভরসা দিয়ে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব সময় আপনার পাশে আছি, আপনাকে ছেড়ে কোথাও যাব না। নিঝুমের কথায় আবরাজের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। আবরাজকে আজ তার অ্যাপার্টমেন্টে নিয়ে আসা হয়েছে। নিঝুম এসেছে আবরাজের সাথে। আবরাজ গত 2 দিন হাসপাতালেই কাটিয়েছে। এই 2 দিনে এক মুহূর্তের জন্যও সে নিঝুমকে চোখের আড়াল হতে দেয়নি। অনেক বেশি অবলম্বন হয়ে গেছে সে নিঝুমের উপর। এদিকে নিঝুমও দায়িত্বের খাতিরে মুখ ফিরিয়ে থাকতে পারেনি আবরাজের থেকে। ছবি বেগম বারবার ফোন করে আবরাজের খোঁজ খবর নিচ্ছেন, নিঝুমকে বলছেন আবরাজের খেয়াল রাখতে। যদিও বা নিঝুম নিজস্ব দায়বদ্ধতা থেকেই সব করছে, আবরাজকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে আসার পরই সে বিভিন্ন জিনিস দেখে অবাক হয়, সেগুলো সম্পর্কে জানতে চাইছে। এই যেমন যখন নিঝুম আবরাজকে তার রুমে নিয়ে এলো, তখন আবরাজ প্রশ্ন করে বসলো, এটা কি সত্যি আমার রুম? জি। আপনিও কি এই রুমে থাকেন? নিঝুম বুঝতে পারে না তার কি উত্তর দেওয়া উচিত। তবুও সে মিথ্যা বলতে ইচ্ছুক নয় জন্য না বোধক মাথা নাড়িয়ে জানালো সে এখানে থাকে না। আবরাজ বলে ওঠে, আপনি না বললেন আপনি আমার স্ত্রী, তাহলে আপনি আমার সাথে আমার রুমে থাকেন না কেন? নিঝুম কি উত্তর দেবে ভেবে পায় না। আবরাজ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে হঠাৎ করেই আবরাজ বলে ওঠে, এখন থেকে আপনি আমার সাথে এই রুমেই থাকবেন। একা থাকতে কিন্তু আমার ভীষণ একাকিত্ব বোধ হবে এবং ভয়ও লাগবে। নিঝুম ইতস্তত বোধ করে বলে, আচ্ছা ঠিক আছে, আমি না হয় সোফায়। কেন সোফায় থাকবেন কেন? আপনি তো আমার স্ত্রী, তাই আমার সাথে আমার বিছানাতে থাকবেন। নিঝুমের অস্বস্তি বাড়ে। সে বলে ওঠে, এটা হতে পারে না। কেন হতে পারে না? নিঝুম চুপ হয়ে যায়। আবরাজকে তো এখন সে কোনোভাবেই তাদের অতীতের ব্যাপারে বলতে পারবে না, এতে করে তো তার উপরে খারাপ প্রভাব পড়তে পারে। এই জন্যই নিঝুম ভেবে বলল, আপনি তো এখন অসুস্থ, তাই আপনার বেশি আরামে থাকা দরকার। আমি আপনার সাথে বেড শেয়ার করলে তো আপনি আরামে থাকতে পারবেন না, তাই আপনি একাই থাকুন বিছানায়, সেটাই ভালো হবে। আমি না হয় সোফায় বা কাউচে থাকবো। আবরাজ আর আপত্তি করে না, সেও সায় দিয়ে বলে, ঠিক আছে, আপনার ইচ্ছা যদি এমনটাই হয় তবে তাই হোক। আমি না হয়
একাই থাকবো বিছানায়। নিঝুম এবার একটু স্বস্তি পায়, অতঃপর বলে, আপনি একটু বিছানায় শুয়ে বিশ্রাম করুন, আমি আপনার জন্য আপনার পছন্দের খাবার বানিয়ে আনছি। বলুন কি খেতে চান আপনি? আবরাজ বলে, আমার তো মনে পড়ছে না আমার প্রিয় খাবার কি, তবে আপনি যদি আমায় একটা খাবারের লিস্ট দেন সেখান থেকে আমি বেছে নিতে পারবো। আবরাজের কথা শুনে নিঝুম দ্রুতই একটা কাগজে করে নানা রকম খাবারের নাম লেখে। খাবারগুলো যদিও সব বাঙালি, আবরাজকে সেগুলো দেখাতেই আবরাজ বলে, এসব কি খাবার? আমার তো কিছুই মনে পড়ছে না এসবের ব্যাপারে। নিঝুম বলে, আচ্ছা, আপনার জন্য আমি শিং মাছের তরকারি করলে খাবেন? আপনার জন্য এই মুহূর্তে এটা ভালো হবে। আচ্ছা, করুন। আবরাজের থেকে সবুজ সংকেত পেয়ে নিঝুম খুশি হয়ে রান্নাঘরে চলে যায়, গিয়ে রান্না করা শুরু করে দেয়। নিঝুমের রান্না শেষ হতেই সে বাইরে আসে। আবরাজ তখন ঘুমিয়ে গেছিল, তাই নিঝুম আর আবরাজকে বিরক্ত করে না। সে অপেক্ষা করতে থাকে কখন আবরাজের ঘুম ভাঙে। সেই অপেক্ষা করতে করতে সেও সোফায় শুয়ে পড়ে এবং একটু পরে ঘুমে নির্মগ্ন হয়। এর প্রায় ঘন্টাখানেক পর আবরাজের ঘুম ভাঙে, তখন প্রায় রাত হয়ে এসেছে। আবরাজ ঘুম থেকে উঠতেই নিঝুমের নাম ধরে ডাকতে থাকে। নিঝুমের বড্ড কাঁচা ঘুম, তাই আবরাজ কবার দিতেই তার ঘুম ভেঙে যায়। নিঝুম আর মোড়া ভেঙে উঠে দাঁড়িয়ে আবরাজকে বলে, কিছু বলবেন? ও, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। নিঝুম বলে, ও, আমি তো আপনার জন্য রান্না করেছি, একটু অপেক্ষা করুন, আমি আপনার খাবার নিয়ে আসছি। বলেই নিঝুম রান্নাঘরে চলে যায়, গিয়ে আবরাজের জন্য ভাত ও শিং মাছের তরকারি নিয়ে আসে। এসেই আবরাজকে বলে, এই নিন, খেয়ে নিন। কোনো আবরাজ অবাক চোখে খাবারের দিকে তাকিয়ে থাকে। নিঝুম সেটা খেয়াল করে বলে, সমস্যা? আবরাজ বলে, আমি তো বুঝতে পারছি না এই খাবারটা কিভাবে খেতে হয়। নিঝুম হালকা হেসে বলে, আচ্ছা, কোনো ব্যাপার না, আপনি বসুন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আবরাজ নিঝুমের বাধ্যগত হয়ে চুপচাপ বসে পড়ে। নিঝুম ভাত মেখে নিজের হাতে আবরাজকে খাইয়ে দিতে থাকে। নিঝুমের দিকে আবরাজ বিমুগ্ধ হয়ে তাকিয়েছিল। নিঝুম অবশ্য আবরাজকে খাওয়াতে ব্যস্ত ছিল। খাবার শেষ হবার পর নিঝুম অনেক যত্ন করে আবরাজকে পানীয় খাইয়ে দেয়। খাওয়া শেষ করে আবরাজ নিঝুমকে বলে, ধন্যবাদ। নিঝুম বলে, ধন্যবাদ জানানোর কিছুই নেই, আপনার যে কোনো প্রয়োজন হলে আমায় বলবেন। আবরাজ মৃদু হাসে। প্রকৃতির বুকে এক নতুন দিনের আগমন ঘটল। নিঝুম সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট বানাতে লেগে পড়েছে। ব্রেকফাস্টে আজ সে স্যান্ডউইচ বানিয়েছে। স্যান্ডউইচ বানিয়ে এনে আবরাজের সামনে রাখে নিঝুম। আবরাজ স্যান্ডউইচটা খেয়ে নিতেই নিঝুম বলে, প্রস্তুত হন, এবার আপনাকে ঔষধ খেতে হবে। আবরাজ চোখ মুখ বিকৃত করে বলে, ওষুধ? না, ওষুধ আমি খাবো না। আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না, ওষুধটা অনেক তেতো। নিঝুম হেসে বলে, এসব বললে তো হবে না, ঔষধ না খেলে তো আপনি তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন না, তাই ঔষধ তো খেতেই হবে। না খেলে হয় না? না, ঔষধ আপনাকে খেতেই হবে। আচ্ছা বেশ। এরপর নিঝুম আবরাজকে ওষুধ দিতেই আবরাজ সেই ওষুধটা খেয়ে নেয়। এরই মধ্যে হঠাৎ করে তাদের অ্যাপার্টমেন্টের কলিং বেল বাজতেই নিঝুম গিয়ে দরজা খুলে দেয়। ম্যাক্স এসেছে। ম্যাক্স ভেতরে ঢুকে নিঝুমকে জিজ্ঞেস করে, আবরাজ এখন কেমন আছো? জি, মোটামুটি ভালোই আছেন। নিশ্চয়ই ওর জন্য আপনাকে অনেক কষ্ট করতে হচ্ছে। না না না, তেমন কিছু না। আমি কি ওর সাথে দেখা করতে পারবো এখন? উনি ভেতরে আছেন। ম্যাক্স বলে, আচ্ছা, দেখা করে আসছি, যদি আমায়ও চিনবে না। বলেই যেতে উদ্যত হয়, তারপর আবার যেন কি মনে করে পিছিয়ে এসে বলে, ও হ্যাঁ, একটা কথা বলতে তো মনেই ছিল না, আমি আবরাজের মামাকে ওর এই দুর্ঘটনার ব্যাপারে জানিয়েছি। উনি আমাকে রাতে নিউ ইয়র্ক থেকে লন্ডনের ফ্লাইটে রওনা দেবে এবং কাল সকালে পৌঁছে যাবেন এখানে। আপনাকে এটা জানানো ছিল। নিঝুম বলে, ও আচ্ছা, আমি তাহলে কাল ওনার জন্য খাবার বানিয়ে রাখবো। আচ্ছা, আমি তাহলে আবরাজকে দেখে আসি। বলেই ম্যাক্স ভেতরে যায়। নিঝুম একটা দীর্ঘশ্বাস ফেলে, আনমনেই হেসে বলে, একসময় যে মানুষটা আমায় এক মুহূর্তের জন্য সহ্য করতে পারতো না, আজ সেই আমাকে এক মুহূর্ত চোখের আড়াল করছে না।
আমার সব কথা মেনে নিচ্ছে। আমিও এক সময় যার সাথে কথায় কথায় ঝগড়া করতাম, আজ তার সব আবদার মেনে নিচ্ছি। ভাবতে ভাবতে কিছু একটা মনে করে নিঝুম বলে, না, এসব ভাবা ঠিক হবে না। ওনার স্মৃতি নেই, তাই উনি এমন ব্যবহার করছেন। কিন্তু আবার আগের সব স্মৃতি ফিরলে নিশ্চয়ই উনি আবার আগের মতো হয়ে যাবেন। তাই আমার কোনো মূল্যেই ওনার উপর দুর্বল হয়ে পড়লে চলবে না। আবরাজ নিজের ঘরে বসেছিল, এমন সময় ম্যাক্স তার ঘরে প্রবেশ করে দরজাটা ভালো করে লাগিয়ে দেয়। আবরাজ চোখ তুলে ম্যাক্সের দিকে তাকিয়ে বলে, কে আপনি? ম্যাক্স হেসে বলে, আমার সামনে এসব নাটক করতে হবে না তোমায়। তো বলো, স্মৃতি হারানোর অভিনয় করে কেমন লাগছে? আবরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, মোটামুটি। বুঝলাম না তোমার আর এলার মাথা থেকে এটা কেমন বুদ্ধি বের হলো। এই অভিনয় করতে করতে আমি ক্লান্ত। তুমি তো নিঝুমের আসল রূপটা দেখতে চেয়েছিলে, জানতে চেয়েছিলে যে নিঝুম কি আসলেই ভালো মেয়ে নাকি লোভী। সেটা জানার জন্যই তো আমরা তোমাকে এই বুদ্ধি দিলাম। ম্যাক্সের কথাটা শুনেই আবরাজ মনে করে সেদিনকার ঘটনাটা। সেদিন তার অ্যাক্সিডেন্ট হলেও সে বেশ ক্ষতিগ্রস্ত হয়নি, মাথায় সামান্য আঘাত লেগেছিল। আবরাজ সেই অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে গিয়ে চিকিৎসাও নিয়েছিল। অতঃপর সেখান থেকে ভিডিও কলের মাধ্যমে এলা ও ম্যাক্সের সাথে যোগাযোগ করে। সেই সময় এলা আবরাজকে অনেক বকাবকি করে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।